কারাগারে অন্ধকার একটি ছেলে দিনের পর দিন বন্দী হয়ে আছেন একজন মানুষ। 3 দিনের কঠিন রিমান্ডেও তার মুখ থেকে বের করা যায়নি কোনো অপরাধের স্বীকারোক্তি। শত চাপের মুখেও তিনি একটা কথাই বলে যাচ্ছেন, আমি নির্দোষ, আমি এই কাজ করিনি। অন্যদিকে একজন অন্তঃসত্ত্বা কিশোরী আঙ্গুল তুলেছে তার ওই দিকে। দুজনের কথায় আকাশ পাতাল গরমিল রয়েছে। একজন বলছে সাদা, অন্যজন বলছে কালো। প্রশ্ন হলো, কে এই মিথ্যুক? একজন মাদ্রাসা শিক্ষক কি এমন জঘন্য কাজ করতে পারে, নাকি একজন নিরীহ মানুষকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে? আসল সত্যটা লুকিয়ে আছে এমন একটা জায়গায় যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। রহস্যময় ভাবে ডাক্তার উদাও, কিশোরীর নানা দৌড়ে পালানো এবং ডিএনএ পরীক্ষা নিয়ে এক জটিল সমীকরণ, সবকিছু মিলিয়ে নেত্রকোনার এই ঘটনায় হার মানাবে যে কোনো সিনেমার থ্রিলার গল্পকেও। আসল অপরাধী কে? সত্য কি কখনই সামনে আসবে? নেত্রকোনার মদন উপজেলা শান্ত এবং ছোট্ট একটি জনপদ। সেখানকার সাধারণ মানুষের জীবনে খুব একটা জটিলতা নেই। এই এলাকাতেই আজ থেকে প্রায় 4 বছর আগে গড়ে উঠেছিল ফাতেমাতুল জোহরা মহিলা কর্মী মাদ্রাসা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক আমানুল্লাহ সাগর। স্থানীয়দের কাছে তিনি সাগর নামে বেশি পরিচিত। এলাকার কেউ তাকে জানতো ভালো মানুষ, আবার কেউ তাকে জানতো একজন ধার্মিক মানুষ হিসাবে। কিন্তু হঠাৎ করে শান্ত এলাকায় যেন কালবৈশাখীর ঝড় এলো। এমন এক অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে, যা শুনে শুধু মদন উপজেলা নয়, সারা দেশ স্তম্ভিত হয়ে গেছে। ঘটনার শুরুটা হয়েছিল বেশ নীরবে। ওই মাদ্রাসার এক কিশোরী ছাত্রীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে মেয়েটির পরিবারের লোকজন। মেয়েটির বয়স অনেক কম, বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই। মা জীবিকার তাগিদে দূরে সিলেটে অন্যের বাড়িতে কাজ করেন, আর মেয়েটি তার নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়তো। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় মেয়েটিকে যখন চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে, তখন যে খবরটি জানা গেল তা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। মেয়েটি অন্তঃসত্ত্বা। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে সারা মদন উপজেলায়। পরিবার প্রথমে হতাশ হলেও পরে ক্ষুব্ধ। গত 23শে এপ্রিল ভুক্তভোগী ও ছাত্রীর মা সুজা থানায় গিয়ে একটি মামলা করেন। মামলার প্রধান আসামি করা হলো ওই মাদ্রাসার প্রধান শিক্ষক আমানুল্লাহ সাগরকে, এবং তার সাথে সহযোগী হিসেবে আসামি করা হয় তার ছোট ভাই মামুনকে। অভিযোগে উল্লেখ করা হয়, সাগর মাদ্রাসার ভিতরেই এই জঘন্য কাজ করেছে এবং তার ভাই পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। মামলার পর পরিস্থিতি একেবারে বদলে যায়। শিক্ষক আমানুল্লাহ সাগর হঠাৎ করে উধাও হয়ে যায়। কোনো ব্যক্তি যদি এমন ভয়ঙ্কর অভিযোগের মুখে পালিয়ে যায়, তখন সমাজের মানুষ স্বাভাবিকভাবেই ধরে নেয় ডাল মে কুচ কালা হয়, অর্থাৎ অপরাধ করেছে বলেই তো সে পালিয়েছে। জনবিষের বই হোক বা গ্রেপ্তারের আতঙ্কে সাগরের এই পলায়ন জনমানুষের সন্দেহ তাকে অপরাধী বানিয়ে ফেলেছে। কিন্তু সাগর পালিয়ে বেশিদিন থাকতে পারেননি। গত 6 মে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে রেড 14 তাকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত সাগরের 3 দিন রিমান্ড মঞ্জুর করেন। বাংলাদেশের রিমান্ড মানে অত্যন্ত কঠিন জিজ্ঞাসাবাদ। 3 দিনের এই রিমান্ডে সাগরের উপরে অনেক মানসিক শারীরিক নির্যাতন হয়েছে, কিন্তু এখানেই ঘটে গল্পের সবথেকে বড় টুইস্ট। 3 দিনের রিমান্ডে থেকেও সাগর একবারের জন্য অপরাধের কথা স্বীকার করেন নাই। তিনি বারবার একটা কথাই বলেছেন, আমি সম্পূর্ণ নির্দোষ। রিমান্ডে সাগরের এই অটল অবস্থানে সবাইকে ভাবিয়ে তোলে। একজন অপরাধী সাধারণত রিমান্ডের চাপে ভেঙে পড়ে, কিন্তু সাগর শুধু নিজেকে নির্দোষ দাবি করে নাই, তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন। তিনি বলছেন, ডিএনএ পরীক্ষা করা হোক। ডিএনএ পরীক্ষাতে প্রমাণ হবে আসল অপরাধী কে। আদালত এই বিষয়টা আমলে নেন। নেত্রকোনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নির্দেশ দেন, শিক্ষক সাগরের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং সিআইডির মাধ্যমে তা সংরক্ষণ করা হবে। কিন্তু এখানে দেখা যায় সবচেয়ে বড় এবং
কঠিন থেকে কঠিনতর জটিলতা। সাগরে ডিএনএ তো সংগ্রহ করা যাবে, কিন্তু গর্ভের সন্তানের ডিএনএ? চিকিৎসকরা জানায়, গর্ভাবস্থায় ভ্রূণের ডিএনএ পদ্ধতিকে বলা হয় এমনিও সিনথেসিস। এই পদ্ধতিতে মায়ের গর্ভথলি থেকে তরল পদার্থ সংগ্রহ করতে হয়। এটা একটা ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। গর্ভপাতের ভয়ঙ্কর আশঙ্কা থাকে এবং গর্ভের শিশুর শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে। কোনো চিকিৎসক এই বিশাল ঝুঁকি নিতে রাজি হয়নি। ফলে আদালত সিদ্ধান্ত নেন, সন্তান জন্মের পর ডিএনএ পরীক্ষা করা হবে। এবার আসুন ঘটনার সেই অন্ধকার ধীরে আলো জ্বালাই, যা এই মামলাকে একটা গভীর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে। একটু গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, এই গল্পে এমন কিছু ছিদ্র আছে যা স্বাভাবিক নয়। প্রথমত, সাংবাদিকরা যখন সত্য অনুসন্ধান করতে ওই ছাত্রীর নানার বাড়িতে যায়, তখন এক অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যায়। যে নানার আশ্রয়ে মেয়েটি থাকত, সেই নানা সাংবাদিক দেখেই দৌড়ে পালাতে শুরু করেন। একজন মানুষ যার নাতনির সঙ্গে এত বড় অন্যায় হয়েছে, তিনি কেন সাংবাদিক দেখে দৌড়ে পালাবেন? পালানোর সময় তার চোখে মুখে ছিল ভয়ঙ্কর ভয়ের আতঙ্ক। অনেক কষ্টে তাকে থামিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি অত্যন্ত অসংলগ্ন এবং উল্টাপাল্টা কথা বলতে থাকেন। দ্বিতীয়ত, ছাত্রীর মা এবং নানার কথার মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। ছাত্রীর মা দাবি করছেন, তার মেয়ে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে 1.5 মাস ঢাকায় ছিল। অন্যদিকে নানা বলছেন, নাতনি 4 মাস ঢাকায় ছিল। 1.5 মাস আর 4 মাস সময়ের এত বিশাল ফারাক কেন? কে মিথ্যা বলছে এবং কেন বলছে? আরো চাঞ্চল্যকর তথ্য হলো, মেয়েটি নাকি 1 বছর আগেই ওই মাদ্রাসা থেকে লেখাপড়া ছেড়ে দিয়েছে। তাহলে 1 বছর পর কেন মাদ্রাসার শিক্ষকের দিকে এভাবে আঙ্গুল তোলা হলো? তৃতীয়ত, এবং সবচেয়ে বড় রহস্যময় সমস্যা হলো ডাক্তার সাইমা, যিনি প্রথমেই মেয়েটির গর্ভাবস্থা শনাক্ত করেছিল। এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ঘটনার পর থেকেই ডাক্তার সাইমা তার চেম্বার বন্ধ করে সম্পূর্ণরূপে নিখোঁজ হয়ে গেছেন। একজন স্বনামধন্য ডাক্তার কেন হঠাৎ করে উধাও হয়ে গেল? তার পলায়ন কি প্রমাণ করে না যে তিনি কোনো বিশাল চক্রান্তের অংশ ছিলেন, অথবা তিনি কোনো অদৃশ্য শক্তির হুমকিতে আছেন? এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ফেনীর পরশুরামে সেই বহুল আলোচিত ঘটনার কথা। সেখানেও এক মাদ্রাসা ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে মসজিদের ইমাম মুজাফফর আহমদকে ফাঁসানো হয়েছিল। সামাজিকভাবে তাকে চরম হেয় করা হয়, মিডিয়া ট্রায়াল হয় এবং তাকে দিনের পর দিন জেল খাটতে হয়েছে। কিন্তু সন্তান জন্মের পর যখন ডিএনএ পরীক্ষা করা হয়, তখন দেখা গেল ইমাম সম্পূর্ণ নির্দোষ। আসল অপরাধী ছিল ওই মেয়ের আপন বড় ভাই। নাউজুবিল্লাহ। একজন নিরপরাধ ইমামের অমূল্য সময় এবং সম্মান যে নষ্ট হয়েছিল, তা কি সমাজ ফিরিয়ে দিতে পেরেছিল? নেত্রকোনা মদনের ঘটনা কি একই পথে হাঁটছে? একজন শিক্ষক যিনি বুক ফুলিয়ে ডিএনএ পরীক্ষা চাইছেন, তখন অভিযোগকারী পরিবার সাংবাদিক দেখে পালাচ্ছে। ডাক্তার উধাও হয়ে গেছে। এই সমীকরণগুলো মিলাইলেই বিবেকবান মানুষের মনে প্রশ্ন জাগতে বাধ্য। ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার আগ পর্যন্ত সাগরকে তাহলে জেলের অন্ধকারে থাকতে হবে? কিন্তু যদি রিপোর্টে প্রমাণিত হয় যে তিনি নির্দোষ, তাহলে সমাজের ওইসব বিচারহীন সংস্কৃতি, মিডিয়া ট্রায়াল আর একটা মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার এই খেলা, এই দায়ভার কে নেবে? আইন নাকি এই দেশের সরকার? কি ওই এলাকার অন্ধ সমাজ নাকি মিডিয়া? সত্যি কি সাগর অপরাধী, নাকি ভয়ঙ্কর কোনো নোংরা রাজনীতির শিকার? আসল অপরাধী কি তাহলে ছাত্রীর পরিবারের কাছের কেউ, যাকে বাঁচাতে নিরীহ শিক্ষকের কাঁধে এই দোষ চাপানো হয়েছে? উত্তরটা লুকিয়ে রয়েছে সময়ের হাতে এবং ডিএনএ রিপোর্টের ভিতরে। পুরো ঘটনা নিয়ে আপনাদের বিশ্লেষণ কি বলে? কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্যের পক্ষে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।